ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলে। আমি চঞ্চল স্যার আজকে তোমাদের কাছে একটা নতুন সেশন নিয়ে হাজির হয়েছি, যেটা মূলত ডব্লিউবি টেট 2024 2024 বা সেন্ট্রাল টেট এর ক্ষেত্রে অনেক বেশি সুফলদায়ী হতে চলেছে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই সেশন যদি ভালো লেগে থাকে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং অবশ্যই নিজেদের বন্ধুবান্ধবদের কাছে এটাকে শেয়ার করে দেবে যাতে তারাও উপকৃত হতে পারে। আর অবশ্যই দ্য বেঙ্গল এক্সাম এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও। এখানে বিনামূল্যে তোমাদেরকে ফুল কোর্স কিন্তু প্রোভাইড করা হবে আমাদের স্যারদের তরফ থেকে। সমস্ত ফুল কোর্স কিন্তু তোমরা এখানে বিনামূল্যে পেয়ে যাবে। তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে। আজকে আমরা আমাদের প্রথম ক্লাস প্রাইমারি টেট 2024কে টার্গেট করে শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক বেশি তোমরা উপকৃত এখান থেকে কিন্তু হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, আজকে আমরা সিডিপির একদম প্রথম ক্লাস শুরু করব, যেখানে শুরু হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা সবাই জানি, এই যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে বাংলায় বলা হয় কি বৃদ্ধি ও বিকাশ, তাই তো? বৃদ্ধি ও বিকাশ। তো আমরা মোটামুটি সবাই জানি যে যে কোনো টেট, সেটা শুধুমাত্র ডাব্লিউবি টেট নয়, যে কোনো টেট, সেটা সেন্ট্রাল টেট হতে পারে বা অন্যান্য কোনো টেট, ইউপি টেট, এইচ টেট, আর টেট, সমস্ত যে কোনো রাজ্যের টেটের পরীক্ষাতে কিন্তু বৃদ্ধি বিকাশ থেকে মোটামুটি 2 থেকে 3 নম্বর প্রশ্ন কিন্তু এসে থাকে। 2 থেকে 3 নম্বর প্রশ্ন কিন্তু এসে থাকে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যেটাকে খুব সহজভাবে গল্পের মতো করে কিন্তু আমরা আজকে বোঝার চেষ্টা করব। আশা করি তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের আলোচনা। দেখো, আমাদের সর্বপ্রথম আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে বৃদ্ধি কী এবং বিকাশ কী। বৃদ্ধি কী এবং বিকাশ কী? দেখো, বৃদ্ধি এবং বিকাশ আমরা ছোটোবেলাতে আমরা যদি মনে করার চেষ্টা করি আমাদের অতীতের কথা, তাহলে আমরা সবাই জানবো, আমাদের আবঝা হয়তো মনে পড়বে কি, যে আমরা প্রত্যেকে কিন্তু একসময় ছোট ছিলাম, তাই তো? আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম, জন্মগ্রহণ করার 1 বছর বা 2 বছর বা 3 বছর যখন আমাদের বয়স ছিল, আমরা কিন্তু এখনকার মতো কিন্তু আমরা ছিলাম না, আমরা অনেক ছোট ছিলাম। আমাদের উচ্চতা কম ছিল, আমাদের ওজন কম ছিল, আমাদের দেহের আকার আকৃতি অন্যরকম ছিল। কিন্তু দেখো, যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমরা বড় হচ্ছি এবং আমাদের ওজন, উচ্চতা, দেহের আকার আকৃতি সব কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। তো আজকের এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মধ্যে আজকের সেশনে আমরা শুধুমাত্র গ্রোথ এই পার্ট নিয়ে আলোচনা করব। পরবর্তী সেশনে অবশ্যই আমরা কিন্তু ডেভেলপমেন্ট নিয়ে ইন ডিটেলসে ক্লাস করাবো। আর এটুকু শুধু আমি বলছি যে যেরকম ডিটেলসে তোমাদের এই চ্যানেল থেকে করানো হবে, কোনো রকম কিন্তু এর বাইরে প্রশ্ন এলেও তোমাদের কিন্তু ভুল হবে না, ঠিক আছে? এতটা ডিটেলসে আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, তো শুরু করা যাক আজকের ক্লাস এই গ্রোথ থেকে। দেখো, এখানে লেখা রয়েছে মানুষের শরীর সবসময় স্থায়ী থাকে না। এখানে অর্থাৎ কি? দেখো, মানুষ কিন্তু সবসময় একটা ডায়নামিক ফ্যাক্টরের মধ্যে পড়ছে, ঠিক আছে? কখনোই কিন্তু এটা স্ট্যাটিক নয়, এটা কিন্তু কখনোই স্ট্যাটিক না। দেখো, চিন্তা করে দেখো, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্রত্যেকের হাত পায়ের আকৃতি আলাদা রকম ছিল, তাই না? যখন দেখো ছোটোবেলাতে যখন জুতোর দোকানে জুতো কিনতে যেতাম বাবার সাথে, তখন কত বলা হতো 3 নম্বরের জুতো লাগবে বা 2 নম্বরের জুতো লাগবে, তাই তো? কিন্তু এখন জুতো লাগলে হয়তো 6 নাম্বার লাগবে, 7 নম্বর লাগবে, তাই তো? অর্থাৎ কি, আমাদের পায়ের আকার আয়তন বৃদ্ধি হয়েছে। শুধুমাত্র পায়ের নয়, আমাদের সারা শরীরেরই আকার আকৃতি কিন্তু বৃদ্ধি হয়েছে। তো এই যে এই প্রক্রিয়াটা, দেখো, একটা সময়ের পর আমাদের দেহের আকার আকৃতি ধীরে ধীরে বৃদ্ধি হতে শুরু করছে। এই প্রক্রিয়ায় কিন্তু বৃদ্ধির মধ্যে পড়ছে। আর এই জন্যই কিন্তু মানুষের শরীরকে বলা হচ্ছে এটা কিন্তু ডায়নামিক ফ্যাক্টর, এটা কিন্তু স্ট্যাটিক নয় যে সবসময় একই প্রকারের থাকবে। একটা জড় বস্তু, একটা যদি দেশলাইয়ের বাক্স বলো বা যদি একটা ইট বলো, সেই ইটটা যতটা তৈরি হবে যেমনভাবে, যদি ইটটার দৈর্ঘ্য প্রস্থ যেমন হবে তৈরি হওয়ার সময়, যেহেতু সেটা জড় বস্তু, সেটা আজীবন কিন্তু তেমনই থাকবে। কিন্তু যে কোনো জীব বা যে কোনো উদ্ভিদ কি হয়, যখন জন্মায় তখন স্বাভাবিকভাবে তার আকৃতি ছোট থাকে এবং আস্তে আস্তে কিন্তু বড় হয়। দেখো, সারা জীবনব্যাপী মানুষের শরীরের আকার আকৃতির বিভিন্ন রকমের পরিবর্তন হয়। এই সমস্ত আকার আকৃতির পরিবর্তন মানুষকে বাহ্যিকভাবে যেমন আগের থেকে আলাদা করে তোলে,
ঠিক সেরকমভাবেই আভ্যন্তরীণভাবেও কিন্তু বেশ কিছু পরিবর্তন মানুষকে আলাদা করে তোলে। তো এই বৃদ্ধি মনে রাখবে ছোটোবেলা থেকে আস্তে আস্তে যত মানুষ বড় হচ্ছে তার আকার আকৃতি বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে তার বাহ্যিক পরিবর্তন হচ্ছে। তুমি বাইরে থেকে দেখে বুঝতে পারছো, তোমার বাড়িতে ধরো একটা ছোট্ট ভাই রয়েছে, তো তার এখন বয়স হচ্ছে 3 বছর। তুমি 2 বছর পরেও তাকে দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, ভাইয়ের এই উচ্চতা বেড়েছে বা ওজন বেড়েছে, দেহের আকৃতি বেড়েছে, তাই না? তাহলে আমরা বাইরে থেকে দেখে কিন্তু মনে রাখবে বৃদ্ধিকে কিন্তু আমরা বুঝতে পারি, বাইরে থেকে দেখে কিন্তু পর্যবেক্ষণ করা যায়। আচ্ছা দেখো, এই পরিবর্তন প্রত্যেক ব্যক্তির মধ্যে একই রকম হবে এমন কোনো কথা নেই। ব্যক্তি বিশেষে এই পরিবর্তন ভিন্ন ভিন্ন হতে পারে। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, মনে রাখবে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তন ব্যক্তির মধ্যে হবে এমন কোনো কথা কিন্তু নেই, ঠিক আছে? অর্থাৎ যে আমাদের এই পৃথিবীতে যত ব্যক্তি রয়েছে সবার মধ্যে যে একই রকমভাবে বৃদ্ধি হবে এমন কিন্তু নয়। বৃদ্ধি কিন্তু ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। দেখো, এই যে লাইনটা লেখা রয়েছে ভিন্ন ভিন্ন হতে পারে, এটা মাথায় রাখবে। অর্থাৎ কি, যে বৃদ্ধি সমস্ত মানুষের ক্ষেত্রে একই রকমভাবে হবে তা কিন্তু নয়। অর্থাৎ আমরা বলতে পারি, দেখবে হয়তো বাড়িতে দুটো পাশাপাশি বাড়িতে হয়তো দুটো সন্তান একসাথেই জন্মগ্রহণ করলো, হয়তো দুইজনই জানুয়ারি মাসে জন্মগ্রহণ করলো, ঠিক আছে? আমি ধরে নিলাম এ এবং বি নামক এই দুটো সন্তান জানুয়ারি মাসে জন্মগ্রহণ করলো। দেখা গেল কি, এই এ নামক যে সন্তানটি জন্মগ্রহণ করেছিল 3 বছর বয়সে, তার উচ্চতা দাঁড়ালো ধরো 3 ফুট, ঠিক আছে? অপরদিকে বি নামক যে জন্মগ্রহণ করেছিল তার উচ্চতা এর থেকে ধরো 6 ইঞ্চি কম দাঁড়ালো, ঠিক আছে? 6 ইঞ্চ কম দাঁড়ালো। অর্থাৎ কি, দেখো, একই সাথে একই দিনে হয়তো জন্মগ্রহণ করেছিল, তাদের বয়স একই, কিন্তু উচ্চতার দিক থেকে এ কিন্তু এগিয়ে গেছে বি এর থেকে। এরকম হয়েই থাকে, তাই না? আমাদের উচ্চতা কি সবার সমান হয়? বা 40 বছর বয়সে, সমস্ত 40 বছর বয়সে যত মানুষ আছে সবার উচ্চতা কি সেম হয়? হয় না অবশ্যই, তাই না? এখানে অনেক কিছু ফ্যাক্টর রয়েছে, বংশগতি, পরিবেশ, এই সমস্ত কিছু সম্পর্কে আমরা পরে আরও ডিটেলসে কিন্তু জানবো। তো জাস্ট এটুকু এখনও পর্যন্ত এটুকু মনে রাখবে, এই যে বৃদ্ধির যে কথাটা বলা হচ্ছে এটা কিন্তু ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হয়, সবার ক্ষেত্রে যে একই রকম হবে তেমন কিন্তু নয়। দেখো, কিন্তু জেনে রাখবে পরিবর্তনের ধরন ব্যক্তি বিশেষে ভিন্ন হলেও পরিবর্তনের পথ সবার ক্ষেত্রে প্রায় একই রকম হয়। আচ্ছা, এই জায়গাটা একটু ভালো করে কিন্তু সবাই বুঝবে, ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ একটা কথা এখানে লেখা রয়েছে। দেখো, এই যে বৃদ্ধি, এটা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে? এটা ঠিক, কিন্তু দেখো এখানে বলা হচ্ছে সেই বৃদ্ধি বা পরিবর্তনের যে পথ সেটা কিন্তু একই প্রকারের হয়। অর্থাৎ এখানে বলতে কি চাওয়া হয়েছে, দেখো তুমি কি বলতে পারবে যে এই পৃথিবীতে যত সন্তান রয়েছে, আমি ধরে নিলাম এ এবং বি, প্রত্যেকে যখন আস্তে আস্তে বড় হবে হাঁটতে শিখবে, কিন্তু বলো তো হাঁটার আগে কি শিখবে তারা? হাঁটার আগে অবশ্যই তারা কিন্তু হামাগুড়ি দিতে শিখবে, তাই না? হাঁটার আগে কিন্তু অবশ্যই হামাগুড়ি দিতে শিখবে। তাহলে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে, যে পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের যে বৃদ্ধি ঘটার প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু একই রকম হয়। কোনো শিশুকে আমরা এমন খুঁজে পাবো না যে প্রথমে হাঁটতে শিখে গেল, তারপরে সে হামাগুড়ি দিতে শিখলো, এমন কি কখনো কাউকে খুঁজে পাওয়া গেছে যে প্রথমে হাঁটতে শিখে গেছে তারপরে হামাগুড়ি দিতে শিখেছে? এমন কিন্তু নয়। অর্থাৎ যে প্রসেসটা সেটা ব্যক্তি বিশেষে আলাদা আলাদা হতে পারে। হয়তো হয়তো আমি দেখলাম রাম 6 বছর বয়সে হাঁটতে শিখলো, আর শ্যাম 7 বছর বয়সে হাঁটতে শিখলো, হতেই পারে। কিন্তু এই যে হাঁটতে শেখার যে প্রক্রিয়াটা হচ্ছে না, এই প্রক্রিয়াটা কিন্তু উভয়ের ক্ষেত্রে একই রকম। অর্থাৎ রামও প্রথমে বসতে শিখেছিল, তারপরে হামাগুড়ি দিতে শিখেছিল, তারপর হাঁটতে শিখেছে। আবার শ্যামও প্রথমে বসতে শিখেছিল, তারপর হামাগুড়ি দিতে শিখেছে এবং তারপর হাঁটতে শিখেছে। অর্থাৎ এই যে একটা রাস্তা, একই রাস্তার উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি সবাই। কেউ একটু দ্রুত চলে যাচ্ছে, সে তাড়াতাড়ি হাঁটতে শিখে যাচ্ছে, কেউ একটু ধীরে ধীরে যাচ্ছে, সে একটু দেরিতে হাঁটতে শিখছে, ঠিক আছে? তাহলে আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো রকম অসুবিধা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবে। আচ্ছা দেখো, এবার তাহলে এখানে কি বলা হচ্ছে, যে বৃদ্ধি কিন্তু ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন একটা প্রক্রিয়া। অর্থাৎ সকলের ক্ষেত্রে বৃদ্ধির হারটা যে একই রকম হবে তেমন কিন্তু নয়, কিন্তু যে প্রসেসটা সেটা কিন্তু সবার ক্ষেত্রে একই রকম হয়। দেখো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্যের কারণে দুটি ব্যক্তিকে বা দুটি শিশুর মধ্যে এরকম আলাদা আলাদা বৃদ্ধির হার কিন্তু পরিলক্ষিত হয়। তাহলে এখানে পার্থক্য কিসের জন্য থাকে? ব্যক্তিগত পার্থক্য, ঠিক আছে? ব্যক্তিগত পার্থক্য থাকে, কিন্তু ব্যক্তিগত পার্থক্য মনে রাখবে।
রাখবে। আর এই ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কি থেকে সৃষ্টি হয় বলো তো? মনে রাখবে এই ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দুটো জিনিসের উপর ভিত্তি করে হয়। একটা হচ্ছে হেরিডিটি অর্থাৎ বংশগতি, আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট অর্থাৎ পরিবেশ। এখানে একটা সূত্র পাবো আমরা H × E=D, অর্থাৎ হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এই উভয়ের মিথস্ক্রিয়া বা গুণফল হচ্ছে ডেভেলপমেন্ট বা বিকাশ। এটা বিকাশ চ্যাপ্টারের দিন আমরা পরের দিনকে আলোচনা করব এই সূত্র সম্পর্কে। তো এখনও অবধি এটা মনে রাখবে যে এই যে ব্যক্তিগত যে পার্থক্যটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রাম যে 6 বছর বয়সে হাঁটতে শিখে যাচ্ছে, কিন্তু শ্যাম তার আরও 1 বছর বেশি সময় লাগছে, সে 7 বছর বা 6 বছর 5 মাস বয়স লাগছে তার হাঁটতে শিখতে, তাই না? একইভাবে দেখবে আমরা যখন ছোটোবেলায় যারা আমরা বন্ধুরা সাইকেল চালাতে শিখছিলাম, তারা কি কেউ কোনো বন্ধু ছিল যারা খুব তাড়াতাড়ি সাইকেল চালাতে শিখে গেছে, আবার কেউ কেউ ছিলাম আমরা যারা কি একটু দেরি হয়েছে শিখতে। তো এই যে পার্থক্যটা তৈরি হচ্ছে, এটা কিসের কারণে? দুটো জিনিসের কারণে। একটা হচ্ছে হেরিডিটি আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশ। ঠিক আছে, বংশগতি এবং পরিবেশ এই দুটোর কারণে ব্যক্তিগত পার্থক্য বা এই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স সেটা কিন্তু তৈরি হচ্ছে। দেখো, দুটি শিশুর মধ্যে এরকম আলাদা আলাদা বৃদ্ধির হার পরিলক্ষিত হয় এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা ব্যক্তিগত পার্থক্যের কারণে। দেখো, মনে রাখতে হবে এই ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নির্ভর করে বংশগতি এবং পরিবেশের মিলিত ফলের উপর। যেটা বললাম, এই যে হেরিডিটি এটাই হচ্ছে বংশগতি, আর এই যে এনভায়রনমেন্ট এটাই হচ্ছে পরিবেশ। এরপরে আমরা একটা পড়বো নেচার নার্চার ডিবেট পড়বো। ঠিক আছে, নেচার নার্চার বিতর্ক। তো মনে রাখবে নেচার জিনিসটা যেটা সেটাই হচ্ছে হেরিডিটি, আর নার্চার যেটা সেটাই হচ্ছে এনভায়রনমেন্ট। এটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, তো মনে রাখবে এইটুকুই যে আমাদের হেরিডিটি এবং এনভায়রনমেন্ট এই উভয়ের জন্য ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়, আর ব্যক্তিতে এই ব্যক্তিগত পার্থক্য বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে বলেই কেউ একটু তাড়াতাড়ি সাইকেল চালাতে শিখে যায়, কারো সাইকেল চালাতে শিখতে একটু দেরি হয়, কেউ একটু তাড়াতাড়ি হাঁটতে শিখে যায়, কারো হাঁটতে শিখতে একটু দেরি হয়। দেখো, এই বংশগতি এবং পরিবেশ নির্ধারণ করে দেয় কোন একটি শিশুর বৃদ্ধির রাস্তা মসৃণ হবে নাকি অমসৃণ হবে, অর্থাৎ তার বৃদ্ধি দ্রুত ঘটবে নাকি তার গতি ধীরে ধীরে হবে, সেটা নির্ভর করছে কিন্তু এই হেরিডিটি এবং এনভায়রনমেন্টের উপরে। চলো নেক্সট এবার দেখা যাক গ্রোথ বা বৃদ্ধি। দেখো, বৃদ্ধি হলো নিষিক্তকরণ থেকে শুরু করে শারীরিক পরিপক্কতা পর্যন্ত সময়ের মধ্যে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের দ্বারা সামগ্রিকভাবে শরীরের আকার বৃদ্ধি করা। এই যে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো একটা বাচ্চা যে নিজের হাইট মাপছে, নিজের উচ্চতা মাপছে, এই উচ্চতা কি সবসময় কি একই থাকে? থাকে না। ধরো এর বর্তমান বয়স 3 বছর, তো এখন উচ্চতা মাপলো 3 ফুট। ঠিক আছে, 3 ফুট। স্বাভাবিকভাবে আরও 2 বছর যখন বয়স হবে, তার যখন 5 বছর বয়স হবে, তখন তার উচ্চতা কি হবে? অবশ্যই বৃদ্ধি পাবে। তখন হয়তো দেখা গেল 4 ফিট হয়ে গেছে। ঠিক আছে, তার উচ্চতা অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে। তাহলে এই যে ঘটনাটা ঘটছে, এটাই হচ্ছে বৃদ্ধি। আমাদের দেহের বাহ্যিকভাবে অঙ্গ প্রত্যঙ্গ, আকার, আয়তন এই সমস্ত কিছুর পরিমাণে বৃদ্ধি পাওয়া। মনে রাখবে, পরিমাণে পরিমাণে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ সেটার উচ্চতাতে বৃদ্ধি পাওয়া, ওজনে বৃদ্ধি পাওয়া, ওজনে, উচ্চতাতে, এগুলোতে বৃদ্ধি পাওয়া, এই ঘটনাটাকেই বলা হচ্ছে কিন্তু বৃদ্ধি বা গ্রোথ। দেখো, এখানে একটা জিনিস এখানে তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে নিষিক্তকরণ বলা হয়েছে। নিষিক্তকরণ অর্থাৎ কি? অর্থাৎ বাচ্চা সৃষ্টি হওয়ার আগে যখন নিষেক ঘটছে, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটছে, সেখান থেকে একটা ভ্রূণ উৎপন্ন হচ্ছে, সেই ভ্রূণ থেকে কিন্তু আস্তে আস্তে একটা মানব সন্তান উৎপন্ন হচ্ছে। এই যে নিষিক্তকরণের সময়কালটা মনে রাখবে, সময়কাল হচ্ছে আমরা সবাই জানি 9 মাস 10 দিন। ঠিক আছে, 9 মাস 10 দিন। আর এটাকে দিন আকারে অনেক সময় অপশানে দেওয়া থাকবে, মনে রাখবে 280 দিন। 280 দিন দিন আকারে দেওয়া থাকলে 280 দিন। ঠিক আছে, যেটা অপশানে থাকবে সেটাকে কিন্তু মনে রাখবে। আর মনে রাখবে এই স্তরটাকে বলা হয় কি? এই স্তরটাকে বলা হয় প্রাক জন্ম অবস্থা। প্রাক জন্ম অবস্থা, প্রাক কথার অর্থ কি? আগে। প্রাক জন্ম অবস্থা বা প্রাক জন্ম স্তর বলতে পারো, যার সময়কাল হয় 9 মাস 10 দিন বা 280 দিন। এতদিন একটা শিশু মাতৃগর্ভে থেকে থাকে, 9 মাস 10 দিন। দেখো, বৃদ্ধি হলো নিষিক্তকরণ থেকে শুরু করে শারীরিক পরিপক্কতা পর্যন্ত সময়ের মধ্যে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের দ্বারা সামগ্রিকভাবে শরীরের আকার বৃদ্ধি করা। এটি সমস্ত জীবন্ত প্রাণীর একটি মৌলিক বৈশিষ্ট্য। শারীরিক আকার সেন্টিমিটার বা মিটারের পরিপ্রেক্ষিতে পরিমাপ করা হয়। এ থেকে আমরা এটা বুঝতে পারি যে বৃদ্ধি
থেকে পরিমাপ করা যায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন, মনে রাখবে যে বৃদ্ধিকে কিন্তু পরিমাপ করা যায়, বৃদ্ধিকে আমরা মেজর করতে পারি, বৃদ্ধিকে পরিমাপ করা যায়। একটি শিশুর 1 বছর আগের বৃদ্ধির হারের সাথে বর্তমান বৃদ্ধির হারকে তুলনা করে তা আমরা জানতে পারবো তার বৃদ্ধির উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট, মনে রাখবে বৃদ্ধির হারকে কিন্তু আমরা মেজর করতে পারি, বৃদ্ধিকে পরিমাপ করা যায়। কিন্তু অপরদিকে আমরা যখন বিকাশ পড়ব তখন দেখব বিকাশকে কিন্তু আমরা পরিমাপ করতে পারি না বা মাপতে পারি না, কিন্তু বৃদ্ধিকে খুব সহজে মাপতে পারি। দেখো একটা, তোমার উচ্চতা কত, তোমার উচ্চতা কত সেটাকে তুমি মাপতে পারবে ফিতে দিয়ে। তোমার ওজন কত সেটাকে তুমি মাপতে পারবে মাপার যন্ত্র দিয়ে, মাপতে পারবে খুব সহজেই উচ্চতা ওজন। তো এখান থেকে বুঝতে পারছি যেটা বৃদ্ধি, বৃদ্ধি কিন্তু পরিমাপযোগ্য, বৃদ্ধিকে কিন্তু মাপা যায়, মাথায় রাখতে হবে বৃদ্ধিকে কিন্তু মাপা যায়, এটা কিন্তু পরিমাপযোগ্য। আচ্ছা নেক্সট দেখো, এটি শিশুর 1 বছর আগের বৃদ্ধির হারের সাথে, স্বাভাবিকভাবে এই শিশুটা এখন ধরো বয়স বললাম 3 বছর, তো আরও 2 বছর পরে যখন মাপবে তখন তার বয়স হবে 5 বছর, তার উচ্চতা তখন দেখা গেল 2 বছরে 2 ফুট বেড়েছে। তাহলে সে খুব সহজে বুঝতে পারলো যে এখন ছিল 3 ফুট, 3 বছর বয়সে ছিল তার উচ্চতা 3 ফুট, আর 2 বছর পরে তোমার তার উচ্চতা হয়ে গেছে 5 ফুট, অর্থাৎ তার 2 বছরে 2 ফুট বেড়েছে, সে মাপতে পারলো। অর্থাৎ এখান থেকে মনে রাখবে, খাতার মধ্যে স্টার মার্ক করে লিখে নেবে, বৃদ্ধি হলো পরিমাপযোগ্য। ঠিক আছে, বৃদ্ধি হলো পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য অর্থাৎ বৃদ্ধিকে আমরা খুব সহজে মাপতে পারবো, বৃদ্ধি হলো পরিমাপযোগ্য। দেখো এটি শিশুর 1 বছর আগে, এটা বললাম। আচ্ছা দেখো, বৃদ্ধি একটি জীবনব্যাপী প্রক্রিয়া নয়, এটি পরিপক্কতা পর্যন্ত চলে। এই পয়েন্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। অর্থাৎ কি, বৃদ্ধি একটি জীবনব্যাপী প্রক্রিয়া নয়, এটি পরিপক্কতা অবধি চলে। এখানে পরিপক্কতা মানে কি, পরিণমন বা ম্যাচিউরেশন। ঠিক আছে, পরিণমন, পরিণমন বা ম্যাচিউরেশন অর্থাৎ পরিণত হওয়া। এবার এখানে কি বলা হয়েছে, বৃদ্ধি একটি জীবনব্যাপী প্রক্রিয়া নয়, জাস্ট বাস্তব উদাহরণ দিয়ে বুঝবো আমরা, কোনো রকম কিন্তু কষ্ট করব না। দেখো বৃদ্ধি কি একটা জীবনব্যাপী প্রক্রিয়া, হ্যাঁ কি না? তোমাদের মনে হতে পারে, কনফিউশন হতে পারে, আমি বলে দিচ্ছি। দেখো একটা জাস্ট সাধারণ চিন্তা করবে যে তুমি যখন ক্লাস 9-এ যখন পড়তে, তখন তোমার উচ্চতার হঠাৎ বৃদ্ধি শুরু হয়েছিল না, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, কারণ সে সময় একটা স্টেজ থাকে আমাদের, বয়ঃসন্ধিতে পড়বো, এই সময় উচ্চতা বৃদ্ধি পায়। ঠিক আছে, কিন্তু বলো সেই ক্লাস 8 থেকে যখন 9-এ উঠলে, বা 9 থেকে 10-এ উঠলে, 10 থেকে 11 উঠলে, ক্লাস 11, তারপরে থেকে তখন যে হারে তোমার উচ্চতা বাড়ছিল, এখনও কি বাড়ছে বা এখনও কি বাড়বে? এখন যদি তোমার বয়স হয় 30 বছর, এখনও কি সেই একই হারে উচ্চতা বেড়ে যাবে কি? তাহলে তো কোনো মানুষ 80 বছর বাঁচলে সে তো তখন তো 16 ফুট লম্বা হয়ে যাবে সে, তাই না? হয় কি আদেও? হয় না। অর্থাৎ কি, এই যে ঘটনাগুলো উচ্চতা বৃদ্ধি হওয়ার, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চলে, মাথায় রাখবে। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধি হওয়া কিন্তু একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত চলে, সেই জন্যই বলা হয়েছে। আর উচ্চতা, ওজন, এগুলো কিসের মধ্যে পড়ে? অবশ্যই বৃদ্ধির মধ্যে। সেই জন্যই বলা হয়েছে বৃদ্ধি কিন্তু সারা জীবন চলে না, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে। যেমন দেখবো আমরা দেখতে পারি যে ছেলেদের ক্ষেত্রে মোটামুটি গড়ে 25 বছর পর্যন্ত তারা লম্বা হয়, অর্থাৎ তাদের উচ্চতা বৃদ্ধি পায়। মেয়েদের ক্ষেত্রে সেটা 23 বছর বয়স পর্যন্ত কিন্তু মেয়েরা উচ্চতা বৃদ্ধি পায় বা লম্বা হয়। তারপরে যদিও এর হার আস্তে আস্তে কিন্তু কমে যায়, তারপরে আর কিন্তু উচ্চতা বৃদ্ধি পায় না। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি বৃদ্ধি একটা জীবনব্যাপী প্রক্রিয়া নয়। মনে রাখবে, একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বৃদ্ধি ঘটে। বৃদ্ধি শুরু হয় জন্ম থেকে, মনে রাখবে জন্ম থেকে শুরু হয়, এবং একটা নির্দিষ্ট সময়সীমা, একটা নির্দিষ্ট পয়েন্টে এসে কিন্তু বৃদ্ধি শেষ হয়ে যায়, সারা জীবন কিন্তু ঘটে না। ঠিক আছে, এটা মাথায় রাখবে জাস্ট। চলো আমরা পরের পেজে যাই। এখানে দেখো একটা টেবিল দেওয়া রয়েছে, এই টেবিলটাকে একদম জল ভাতের মতো কিন্তু মুখস্থ রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, একদম জল ভাতের মতো মুখস্থ রাখবে, পুরো বলে দিচ্ছি। দেখো কোনটা কোন সময়কাল, বিভিন্ন মনোবিদদের পাবো আমরা, রুসো পাবো, আর্নেস্ট জোন্স পাবো, পিকুনাস পাবো, তারা এই সময়কালকে বিভিন্ন ভাগে ভাগ করেছে, কিন্তু যেটা সাধারণভাবে মেনে নেওয়া হয়েছে সেটা হচ্ছে এই সময়কাল। দেখো যেখানে জন্ম থেকে 2 বছরকে বলা হয় ইনফেন্সি বা শৈশব। ঠিক আছে, বাংলায় যেটাকে বলা হয় শৈশব, মাথায় রাখবে। তাহলে শৈশবের সময়কাল জন্ম থেকে 2 বছর। দেখো এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, তোমার যেমন চোখ বন্ধ করে বের হয়ে যায় যে তোমার নাম এটা, সেরকম এই ছকটাকে পুরোপুরি কিন্তু মুখস্থ রাখতে হবে ভালোভাবে। সিডিপি শিখতে গেলে বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এটাকে পাবো। ঠিক আছে, মানে কত বছর থেকে কত বছর সময়কালটা, এবং সেটার নাম কি, শৈশব স্তর, এর সময়সীমা জন্ম থেকে 2 বছর। ঠিক আছে, আর্লি চাইল্ডহুড অর্থাৎ প্রাক বাল্যকাল, বাল্যকাল একদম শুরু হয়েছে, সেই সময়কাল কত, 2 থেকে 6 বছর।
2 থেকে 6 বছর। ঠিক আছে, এখানে দেখো বলা হচ্ছে এটা প্রি প্রাইমারি স্টেজ, অর্থাৎ প্রাইমারি স্কুলে একটা শিশু ভর্তি হয় কত বছর বয়সে? 6 বছর বয়সে আমরা জানি ক্লাস 1-এ ভর্তি হয়। তাহলে এখানে দেখো 2 থেকে 6 বছর, অর্থাৎ প্রাইমারি স্কুলের আগে, অর্থাৎ ভর্তি হওয়ার আগে আগে হচ্ছে প্রি প্রাইমারি, বা এটাকে অন্য আরেকটা নাম আছে, সেটা হচ্ছে প্রি স্কুল এজ। মনে রাখবে, প্রি স্কুল এজও কিন্তু এটাকে বলা হয়ে থাকে। ঠিক আছে, যেহেতু স্কুল যাওয়ার আগে ঘটছে সেই জন্য। আচ্ছা, তারপরে দেখো 6 থেকে 12 বছর, এটা হচ্ছে প্রান্তীয় বাল্যকাল বা বাল্যকালের একদম শেষ ভাগ, প্রান্তীয় বাল্যকাল। এখানে আসছে প্রাইমারি বা এটাকে বলা হয় স্কুল এজ। স্কুল এজ মাথায় রাখবে, এটাকে বলা হয় স্কুল এজ। অর্থাৎ এই বছর বয়সে, 6 বছর বয়সে তখন শিশু প্রথম স্কুলে যায়, ক্লাস 1-এ ভর্তি হয়। সেই জন্য এই লেটার চাইল্ডহুডকে কিন্তু প্রাইমারি বা স্কুল এজ বলা হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 12 থেকে 18 বছর। 12 থেকে 18 বছর এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল। ঠিক আছে, বয়ঃসন্ধিকাল। আচ্ছা, এখানে সেকেন্ডারি বানানটা একটু টাইপ মিস্টেক হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আচ্ছা, এই যে 12 থেকে 18 বছর, এটা আসছে অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধিকাল। এই সময়ে ব্যাপক পরিবর্তন দেখা যায়। মনে রাখবে, হরমোনগত পরিবর্তন এই সময় সব থেকে বেশি হয় ছেলে এবং মেয়েদের শরীরের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, যার সময়কাল হচ্ছে 12 থেকে 18 বছর। এই সময় স্বাভাবিকভাবে কি হয়, মাধ্যমিক পরীক্ষা হয়, তাই না? সেই জন্য এটাকে সেকেন্ডারি এজ বলা হচ্ছে। ঠিক আছে, সেকেন্ডারি স্কুলিং এজ। নেক্সট দেখো 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর এই সময়কালকে বলা হচ্ছে ইয়ং অ্যাডাল্টহুড, অর্থাৎ তুমি বলতে পারো এটাকে যৌবন বলতে পারো, বা পরিণত পরিণত বয়স বলতে পারো। পরিণত বয়স সবে শুরু হয়েছে, অর্থাৎ প্রথম ভাগ পরিণত বয়সের। ঠিক আছে, 18 থেকে 40। আর 40 থেকে 65 এটা হচ্ছে ম্যাচিওর অ্যাডাল্টহুড, অর্থাৎ প্রৌঢ়। প্রৌঢ় বলা ভুল হবে, আমরা এখানে বলতে পারি প্রান্তীয় যৌবন। ঠিক আছে, প্রান্তীয় যৌবন। এবং 65 বছরের পরবর্তীকে আমরা পৌঢ় বা বার্ধক্য বলে থাকি, মনে রাখবে, বার্ধক্য বলে থাকি 65। যদিও আবার পিকুনাসকে আমরা দেখতে পাবো যিনি 70 বছরকে ধরেছেন। তো এরকম বিভিন্ন মনোবিদদের ক্ষেত্রে আমরা যখন রুসো, আর্নেস্ট জোন্স পড়বো, তখন দেখবো তারা এই শৈশবকালকে জন্ম থেকে 5 বছর ধরেছেন। তো প্রশ্নে তোমাকে যেটা উল্লেখ করে দেবে, যদি বলা হয় যে রুসোর মতে শৈশবকালের সময়সীমা কত, তখন অবশ্যই জন্ম থেকে 5 বছর হবে। আর যদি কারো উল্লেখ না থাকে নাম, তাহলে অবশ্যই জন্ম থেকে 2 বছর হবে। ঠিক আছে, তো রুসো, পিকুনাস এগুলো অবশ্যই কিন্তু আমি করিয়ে দেবো। আচ্ছা, এই ছকটা কিন্তু সকলে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে। ঠিক আছে, যদি ইংরেজিতে অসুবিধা হয়, বাংলাও বলে দিয়েছি, বাংলাতে নোট ডাউন করবে এবং তারপর মুখস্থ করে রাখবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার সব সময়তেই কাজে লাগবে এটা। চলো আমরা এবার নেক্সট দিকে যাই। দেখো, এবার আছে বৃদ্ধির বিভিন্ন দশা। বৃদ্ধির, দেখো হুট করে তো আর বৃদ্ধি হয়ে যায় না, বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে কিন্তু বৃদ্ধি হয়। এটাকে মূলত দুটো ভাগে ভাগ করা হচ্ছে বৃদ্ধিকে। একটা হচ্ছে জন্মাবার পূর্বে কিছু বৃদ্ধি ঘটে, যেটাকে বলা হচ্ছে প্রিনাটাল বা প্রাক জন্ম অবস্থা, যার সময়কাল বললাম না 280 দিন। প্রাক জন্ম, যার সময়কাল হচ্ছে 280 দিন বা 9 মাস 10 দিন। ঠিক আছে, এই সময়েও কিন্তু বৃদ্ধি ঘটে। ঠিক আছে, মাতৃগর্ভে যখন শিশু থাকছে। আর একটা হচ্ছে পোস্ট নাটাল অর্থাৎ জন্মাবার পর, অর্থাৎ পরবর্তী অবস্থা, পরবর্তী জন্মানোর পরবর্তী অবস্থা, যার সময়কাল হচ্ছে জন্মানোর পর থেকে, জন্মের পর থেকে যতদিন সে তার বৃদ্ধি ঘটছে, অর্থাৎ মোটামুটি বলতে পারো ছেলেদের ক্ষেত্রে 25 বছর, মেয়েদের ক্ষেত্রে 23 বছর, যতদিন তার বৃদ্ধি ঘটছে। দেখো, এবার এর সময়কালগুলো তো আমরা জেনেছি, এবার এই সম্পর্কে আরও ডিটেলসে জানবো। দেখো, প্রিনাটাল পিরিয়ড বলা হচ্ছে কাকে? জন্মানোর আগে। দেখো, বাংলাতে এই স্তরকে বলা হয়, আচ্ছা এটা প্রাক। ঠিক আছে, বাংলাতে এই স্তরকে বলা হয় প্রাক জন্ম অবস্থা। জন্ম পূর্ব সময়কাল গড়ে 9 মাস বা 40 সপ্তাহ বা 280 দিন, 9 মাস 10 দিন আমরা সবাই জানি একটা শিশু মাতৃগর্ভে থেকে থাকে, নিয়ে গঠিত। দেখো, বহুকোষীয় প্রাণীর একটি নিষিক্ত ডিম বা ডিম্বাণু এখানে কোষ বিভাজনের পর, দেখো এটা কিভাবে হয় বলে দিচ্ছি। দেখো, যখন মাতৃগর্ভে একটা শিশু উৎপন্ন হয়, তখন কি হয়, একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণুর মিলন হয়, তাই তো? এবার এখান থেকে ভ্রূণ উৎপন্ন হয় এখান থেকে। ভ্রূণ থেকে আস্তে আস্তে সেটা বিভিন্ন দশার মাধ্যমে
কি হচ্ছে, একটা মানব শিশুর আকৃতি পাচ্ছে। মানব শিশু কিন্তু মাতৃগর্ভেই 9 মাস 10 দিন বা 40 সপ্তাহ বা 280 দিন থাকছে, এখানে কিন্তু পরিণত হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, এবং একটা সময়ে সে পৃথিবীর মাটিতে বেরিয়ে আসছে। ঠিক আছে, তো এই যে মাতৃগর্ভে থাকাকালীন যা যা হয় এই সময়কালটাকেই বলা হচ্ছে প্রিনাটাল পিরিয়ড। এটার মধ্যে সেরকম বিশাল কিছু নেই কিন্তু। আচ্ছা, এবার দেখো আসল যেগুলো গুরুত্বপূর্ণ সব থেকে, সেটা হচ্ছে পোস্ট নাটাল পিরিয়ড বা জন্ম পরবর্তী অবস্থা। জন্ম পরবর্তী অবস্থা। দেখো, মানব শিশুকে জন্মের পরে তার বৃদ্ধির দিক থেকে বিভিন্ন স্তরের মধ্যে ভাগ করা হয়। যেমন কি শৈশব, শৈশবকাল, যেটার সময়কাল আমরা কত বললাম বলো তো, জন্ম থেকে 2 বছর। আমার সঙ্গে সঙ্গে তোমরা বলবে, তাহলে মুখস্থ হয়ে যাবে, জন্ম থেকে 2 বছর। পরবর্তীতে আসছে বাল্যকাল। এই বাল্যকালে দুটো সময়কাল পেয়েছিলাম আমরা, দুটো, একটা হচ্ছে আর্লি চাইল্ডহুড, একটা হচ্ছে লেটার চাইল্ডহুড। ঠিক আছে, আর্লি চাইল্ডহুড যেটা হচ্ছে 3 থেকে 6, আর লেটার চাইল্ডহুড 6 থেকে 12। আচ্ছা, এরপর আসছে অ্যাডোলেসেন্স বা কৈশোর বা বয়ঃসন্ধিকাল। এটা হচ্ছে পরবর্তীতে 12 থেকে 18 বছর, বা কোনো কোনো ক্ষেত্রে তোমরা 19 বছরও দেখতে পাবে। আর তারপর আসছে ম্যাচিউরিটি অর অ্যাডাল্টহুড বা পরিণত বয়স। ঠিক আছে, এই যে চারটে আসছে সময়কাল, এই যে ইনফেন্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স এবং ম্যাচিউরিটি অর অ্যাডাল্টহুড, এই চারটেই কিন্তু পরবর্তী জন্ম অবস্থার মধ্যে পড়ে। এখান থেকে একটা প্রশ্ন হয়। ঠিক আছে, এইভাবে যে নিচের কোনটি প্রাক জন্ম অবস্থার মধ্যে পড়ে না, বা নিচের কোনটি প্রাক জন্ম স্তরের অন্তর্গত। ঠিক আছে, অবশ্যই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর তোমাদের একাধিক আমি এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করাবো। তোমাদের কোনো রকম খামতি কিন্তু রাখা হবে না। ঠিক আছে, এই ক্লাসের মাধ্যমে কোনো রকম খামতি রাখা হবে না। তোমরা শুধু একবার আমাকে ফিডব্যাক দেবে কমেন্টের মধ্যে কেমন লাগছে ক্লাস। অবশ্যই তোমরা সফল হবে, এবং যে রকমই প্রশ্ন আসুক তোমরা কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। ঠিক আছে, আজ তাহলে এত দূর থাক। আমরা পরের দিন ক্লাসে আরও ডিটেলসে এই প্রত্যেকটা স্তর, এদের বৈশিষ্ট্য, এদের সময়কাল ইত্যাদি, এই সময় কী কী চেঞ্জ হয় দেহের মধ্যে, মানসিকভাবে কী কী চেঞ্জ হয়, সমস্ত কিছু কিন্তু জানবো। আশা করি বোঝাতে পেরেছি, যেটুকু আমি বোঝাতে পারলাম। আজকে প্রথম ক্লাস শুরু হলো। তোমাদেরকে একটা রিকোয়েস্ট, শুধুমাত্র তোমরা কিন্তু নিয়মানুবর্তিতা এবং যে কন্টিনিউটি সেটা কিন্তু বজায় রেখো। ঠিক আছে, তাহলে দেখবে আস্তে আস্তে নিজের ডেভেলপমেন্ট 1 মাসের মধ্যে, আমি বলে দিচ্ছি 1 মাসের মধ্যে তোমরা নিজের ডেভেলপমেন্ট বুঝতে পারবে। দ্য বেঙ্গল এক্সাম এই ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করে দাও। ঠিক আছে, আশা করি ভালো লেগেছে ক্লাস। কারোর কোনো মন্তব্য, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু জানাবে, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।